সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। আজকের ফ্রন্টলাইনে অপেক্ষাকৃত তরুণ দুজন অতিথি, যাদের একজন বা দুজনকেই সবাই মোটামুটি বাই দিস টাইম সবাই চিনে ফেলছেন। তারপরও পরিচয় করে দিই। সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্সার জার্নালিস্ট, মানবাধিকার কর্মী। এরপর আছেন মনিরা শারমিন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। দুজনকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। সরাসরি আলোচনায় যাই। 5 মাস পর আমরা কোথায় দাঁড়িয়ে? সাইদ আবদুল্লাহ, আপনাকেই জিজ্ঞেস করি প্রথমে। 5 মাস পরে কোথায় দাঁড়িয়ে, আমার মনে হয় উত্তরটা আমি একটু অন্যভাবে বলি। ওকে, যে জায়গায় থাকার দরকার ছিল সেই জায়গাতে আমরা নাই। আচ্ছা, এই কথাটা বলতে অনেকেই ডানে বামে তাকানোর চেষ্টা করবে, কিন্তু আমি একেবারেই রাগঢাক রাখছি না। যে অ্যাসপিরেশন নিয়ে মানুষ স্বৈরাচার পতনের আন্দোলনে এক হয়ে গিয়েছিল, সেই জায়গাটাতে আমার মনে হয় যে মানুষের কালেকটিভ যে এফোর্ট, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে দূরবর্তী হয়ে গেছে। এবং মানুষ তাদের কালেকটিভ যে শত্রু ছিল, অর্থাৎ ওই স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদেরকে নিয়ে কথা না বলে তাদের স্ট্রাকচার যেটা এখনো বিভিন্ন জায়গায় তাদের কিন্তু শক্ত স্ট্রাকচারটা আছে, সেটা না ভাঙার দিকে তাদের মনোযোগটা আসলে খুব কম। বরং রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি যদি বলি, রাজনৈতিক দলগুলো খোলাখুলিভাবে যদি বলি, এই টাইমে বিএনপি, জামাত, এদের তো ছাত্র উইং অবশ্যই আছে, একই সাথে ইভেন ছাত্রদের যে এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো প্রত্যেকে কেন যেন শত্রু জ্ঞান করছে। আমি আপনার এই টকশোতে এই মাসখানেক আগে যে কথাটা আমি বলেছিলাম যে বর্তমানে রাজনৈতিক ভারসাম্য থাকার একটা জায়গাটা, আমার ব্যক্তিগত অভিমত, সেটা ভুলও হতে পারে, যে সরকার, ছাত্র এবং রাজনৈতিক দল, এই 3টা পিলারের পরেই দাঁড়িয়ে থাকবে বাংলাদেশের কাঠামো। এই 3টা পিলার কিন্তু একই সমতলে থাকাটা জরুরি ছিল। কিন্তু প্রত্যেকেই কেন যেন মনে করছে রাজনীতিটা ঠিক রাজনীতির মতো না, রাজনীতিটা চলছে অ্যাক্টিভিজমের মাধ্যমে। কিন্তু অ্যাক্টিভিজম আর রাজনীতি তো এক জিনিস না। মানে ওই অ্যাক্টিভিজমের জোশ যেটা 5 আগস্টের আগে জরুরি ছিল, ওইটাকে রাজনৈতিক চোখ দিয়ে কীভাবে দেখতে হয়, সেই ট্রান্সফরমেশনটা অনেকের ভেতরে ঘটে নাই। এই কারণে দেখবেন অনেক জায়গায় অনেক অস্থিরতার জায়গাটা আছে। আবার মানুষের ভেতরে আমরা অনেক সংস্কারের অনেক আলাপ করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কি দেখতে চায়? যারা তাদের পর নিপীড়ন চালিয়েছে তাদের স্রেফ বিচার দেখতে চায়। আর একটা ব্যাপার হলো, মানুষ 2-3 বেলা ঠিক মতো খেতে চায়, মানুষ দেখতে চায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক আছে। এই কাজগুলার প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে মানুষের মনের ভেতরে কিন্তু একটা সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে না। কিন্তু এই অবস্থা কেন হলো? এই অবস্থার জায়গাটা আমি বলবো যে সরকারের যে পরিমাণ অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল সেই জায়গাটা নাই। সরকারের অনেক উপদেষ্টাদের অনেক হম্বিতম্বি যা কথাবার্তা শুনি, সেই হম্বিতম্বির তুলনায় তাদের তো কাজটা হচ্ছে না। যেমন আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণটা বুঝতে পারার জন্য আমার মনে হয় খুব জরুরি হবে। 2টা উদাহরণ দিচ্ছি। ইনফ্যাক্ট মানবজমিনের একটা নিউজ আজকেও দেখলাম, সেটা একটা তদন্ত মানবজমিন করেছে। ওই যে 17 বছরের ছেলে যে হৃদয়, গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্ট বিকেলবেলা হাসিনা পতনের পরে কিন্তু তাকে মারা হয়েছে। কি নির্মমভাবে মারা হয়েছে, সেই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আছে। একদম 4-5 জন পুলিশ সদস্য জাপটে ধরে আছে, একজন পুলিশের কনস্টেবল, তার নাম ছিল আকরাম, একেবারে ডিরেক্ট গুলি করে মারলো। ওই ভিডিওটা সরিয়ে যাওয়ার পরে ওই কিশোর ছেলেটার বাড়ি কিন্তু গাজীপুরে ছিল না, সে অটো রিক্সা চালাতো, তার বাড়ি ছিল টাঙ্গাইলের দিকে সম্ভবত। তো ওই ছেলেটার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় নাই। এবং এতদিন পরে ওই পুলিশের নামে যখন মামলা দিতে যাওয়া হয়, মামলাটা কিন্তু পুলিশ নিচ্ছিল না, অনেক দিন পরে মামলাটা নিয়েছে। নেওয়ার পরে এই ডিরেক্ট খুনের আসামি যে পুলিশ কনস্টেবল আকরাম, তাকে কিন্তু জামিনও দিয়ে দেওয়া হয়েছে 23 ডিসেম্বরে। তার তো জামিন প্রাপ্তির কোনো সম্ভাবনাই থাকা উচিত ছিল না। জামিন দেওয়া হয়েছে এবং সে আবার গা ঢাকা দিয়েছে, বলা হচ্ছে সে বিদেশে গেছে বা অন্য কোনো জায়গায়। এই জামিনটা কে দিল? আওয়ামী লীগের অনেককে এখনো ধরা যাচ্ছে না, অনলাইনে তারা কিন্তু সরব হচ্ছে। তো ওইটার ঘটনা আর একটা সাপ্লিমেন্ট আমি করছি। যেমন আমাদের পর অনলাইনে কিন্তু সাইবার অ্যাটাক হয়েছে, আমার আইডিটা ডিসেবল করা হয়েছিল, জুলকারনাইন সায়ের আইডি ডিসেবল করা হয়েছিল, এবং আরও যারা আমাদের অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের আইডিটা ডিসেবল করা হয়েছে। যারা করছে অনেকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। সরকারের আর একটা জায়গায় ব্যর্থতা। আমি রিসেন্টলি সেন্ট মার্টিনে একটু ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে গিয়ে ওই এলাকার মানুষের যে ক্ষোভ যেটা আমি পেলাম সরকারের উপদেষ্টাদের প্রতি, ইন পার্টিকুলার পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশের যে উপদেষ্টা আছেন সৈয়দা রিজওয়ানা আপা, তার উপরে
উনি দেখেন কি পরিমাণ ইমপ্র্যাকটিক্যাল কাজটা করছে। এই মানুষদের কিন্তু ট্যুরিজমের উপর ভিত্তি করে তাদের পেট রুটি রুজি চলে। আগে 5 থেকে 6 মাস তারা ট্যুরিজমের কাজটা করতে পারতো, সেটাকে অ্যাবসলিউটলি 2 মাসে নামিয়ে এনেছে। নভেম্বর মাস থেকে ট্যুরিজমটা চালানোর জন্য পারমিশন দেওয়া ছিল, কিন্তু শিপ ছাড়লো ডিসেম্বর মাসে। তাহলে একজন উপদেষ্টা উনি নিজে বললেন নভেম্বর থেকে ট্যুরিজম চলবে, কিন্তু শিপ চললো 1 মাস পর থেকে। আবার বলছেন ডিসেম্বর এবং জানুয়ারিতে মানুষ যেতে পারবে, ফেব্রুয়ারি মাসে পরিষ্কার করতে হবে, এখানে কেউ যেতে পারবে না। কিন্তু প্র্যাকটিক্যাল ডিসিশন হইল ফেব্রুয়ারি মাসটা যদি ট্যুরিজমে দেওয়া হতো, কার এমন কি ক্ষতিটা হয়ে যেত? কারণ মার্চ মাসে রোজার মাস, ছুটি, কেউ আর যাবে না। তো মার্চ মাসে পরিষ্কারটা করতো, লোকাল কমিউনিটিকে কিন্তু এঙ্গেজ করা যেত, তারা এটা করার জন্য রেডি। তো ওই মানুষদের রুটি রুজির পর যে ইম্প্যাক্ট পড়ছে সেটা কি উপদেষ্টা জানেন না? তো পরবর্তীতে এই 2 মাস পরে তাদের যে বিশাল একটা ইনকামের ঘাটতিটা থাকবে, তারা ক্ষুধায় মরতে থাকবে, তাদের কেউ দেখার মতো কেউ থাকবে না। এই যে 10,000 মানুষ, এই 10,000 মানুষের দিকে তাকানোর কেউ থাকবে না। 1 মাস তাদের খাদ্য সরবরাহ বন্ধ ছিল নভেম্বর মাসে। তো এই পিকচারটা না জেনে উনি কেতাবি জ্ঞান দিয়ে যদি শুধুমাত্র চালায়, তাহলে তো প্র্যাকটিক্যালি মানুষের কাছে ডিসিশনটা বাজে দিকে যাচ্ছে। তো সরকারের দিক থেকে ব্যর্থতারা আছে, তারা প্র্যাকটিক্যালিটি বুঝতে পারছে না। রাজনৈতিক দলগুলোর ভেতরেও আমার কাছে মনে হয় যে ধরনের ওরিয়েন্টেশন থাকার দরকার ছিল, অনেক মানুষ কিন্তু এটা বুঝতে পারছে যে এই গণ অভ্যুত্থানের আগের রাজনীতি আর পরের রাজনীতির ভেতরে পার্থক্যটা থাকবে। আমি মনে করি রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাটা খুব কঠিন হয়ে গেছে, কিন্তু অনেকে মনে করছে একই তালে চলতেই থাকবে। ছাত্রদের জায়গা থেকে অনেক ইম্যাচিউরড কাজ হচ্ছে, তারা অনেক ক্ষেত্রে বুঝতেও পারছে না যে তাদের প্রত্যেকটা কাজ এখন রাজনীতির চোখ দিয়েই দেখা হচ্ছে, বরং তারা রাজনীতিবিদদেরকে শত্রু বানানোর দিকে তারা মনোযোগী হচ্ছে। মনে হচ্ছে রাজনীতিবিদরা তাদের শত্রু। রাজনীতি করতে হলে আমার কাছে মনে হয় যে বিভিন্ন মতের মানুষকে একসাথে নিয়ে ব্রিজ তৈরি করাটা গুরুত্বপূর্ণ কাজ। ভাঙার কাজ করলে রাজনীতিতে দাঁড়ানো যাবে না। কিন্তু সেই রাজনৈতিক বাস্তবতা না বুঝে তারা অনেক জায়গায় অনেক হঠকারী ডিসিশন নিচ্ছে। অনেক জায়গায় মনে হচ্ছে ফেসবুকে লাইক কমেন্ট দিয়েই সরকারও চলবে, সামনের দিনের রাজনীতি গঠিত হবে। কিন্তু ফেসবুকে লাইক কমেন্ট আর ভোটের রাজনীতি এবং মানুষের আস্থা, এগুলো যে টোটালি বিপরীতমুখী কাজ, এই ব্যাপারটা বুঝতে অনেকে ভুল করে ফেলছে। তো সংকটের জায়গাটা ত্রিমুখী সংকট। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। মনিরা শারমিন, আপনার কাছে যেটা সাইদ আব্দুল্লাহ মোটামুটি একটা ময়নাতদন্ত করেছেন এই 5 মাসের, নাগরিক কমিটি তো আরও কাছের থেকে বিষয়টা দেখছে, আপনি কিভাবে দেখেন, আপনার কি অবজারভেশন? জি, ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহর সাথে আমি বেশ কিছু ক্ষেত্রেই আমি একমত। আসলে এই সরকারটা একটা অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠিত হয়, সেই সরকারকে আসলে অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হয় এবং প্রো পিপল হইতে হয়। এখন সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি যে এই সরকারটা প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারছে না। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যেহেতু ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই অভ্যুত্থানটা হলো এবং সেখানে ছাত্র জনতার স্যাক্রিফাইসের মাধ্যমে একটা সরকার, জনগণের ম্যান্ডেটে আমরা বলছি যে এটা ছাত্ররা বসিয়েছে এই সরকারকে এবং জনগণের ম্যান্ডেট আছে এই সরকারের, সেই জায়গা থেকে দায়বদ্ধতাটা কিন্তু আর অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে এখানে ছাত্রদের অনেক ক্ষেত্রে, সাধারণ মানুষের চোখ দিয়ে যদি আমি দেখি, তাহলে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ছাত্ররা চালাচ্ছে এখন সরকার, কিন্তু ছাত্ররা আসলে ওইখানে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ, এটাও একটা দেখার বিষয়। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে সরকারে যেই উপদেষ্টা মণ্ডলী আছেন ওনাদের অনেক অবিবেচনা এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্তগুলি ছাত্রদের উপর বর্তাচ্ছে, মানে সেই দায়গুলো আর কি। তো সেখানে একটা সংকট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা সাইদ আব্দুল্লাহ এতক্ষণ বললেন যে এটা আসলে একটা সংহতি পর্যায়ে। আমরা যদি দেখি যে একটা অভ্যুত্থানের পরবর্তী এই সময়টাতে আমাদের আসলে বিভক্তির চেয়ে এখন সংহতি প্রয়োজন। রাজনৈতিক দলেরও সংহতি, দলগুলোর মধ্যেও সংহতি প্রয়োজন যেমন, এবং যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারটা শুধু একদিক থেকে হলে হবে না। ছাত্ররা একটা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এখানে তাদেরও আসলে একটা নার্চারিংয়ের সময় প্রয়োজন, তাদেরও বুঝতে হবে। স্বাভাবিকভাবে এটা যখন বাংলাদেশের রাজনীতিতে তারা অলরেডি ঢুকে গেছে, তাদেরও কিন্তু ইম্পালসিভ কথাবার্তা থেকে আসলে সরে আসতে হবে। এবং যখন তারা বিভিন্ন বিষয়ে এবং রাষ্ট্রের বিষয়ে কথা বলছে, তখন তাদের আসলেও একটু এই বিষয়ে একটু বিবেচনা করে আসলে কথাবার্তা আগানো দরকার। এবং এই সংহতিটা আমাদের এখানে নাই, এটা একদমই অ্যাবসেন্ট। আপনি যেটা বলছেন যে সরকার পারছে না, যে লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল সেটা এই পর্যন্ত তারা অনেক ক্ষেত্রেই ফেল করেছে। কিন্তু কেন এত সমর্থন নিয়ে তো বাংলাদেশের কোনো সরকার আসে নাই।
একদম একদম। এই ক্ষেত্রে আমার আরেকটা অবজারভেশন হচ্ছে, এবং যেটা আমরা এখন আর কি দেখছি, সেটা হচ্ছে সরকারের মধ্যেকার যে সিস্টেমটা, যেই ফরমেশনটা, সেই ফরমেশনটার যেটা আমরা বারবার করে বলছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা তো আসলে অলরেডি রয়ে গেছে। এবং আপনি যদি বেশ কিছুদিন ধরে যেই অস্থিতিশীলতা তৈরি হয়েছে জনপ্রশাসনে, এবং আজকে তো ওনারা একটা 4 তারিখ আজকে একটা ওনারা ঘোষণাই দিয়ে দিয়েছিলেন যে একটা ওনারা মহাসমাবেশ করবেন, এবং সেটা সরকারকে জনপ্রশাসন এবং প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে ওনারা সরকারকে এক ধরনের হুমকির মধ্যেই ফেলে দিলেন যে তাদের আসলে ওই পান থেকে চুন খসার মতো ব্যাপারটা, তাদের কোথাও একটু সুবিধা একটু কমে গেল, তারা হলো সরকারকে একদমই প্রতিপক্ষ বানিয়ে ফেলেন। যদিও চাকরি বিধিমালা অনুযায়ী এটা একেবারেই তার বিপরীত। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় সরকার অনেক ক্ষেত্রে কাজ করতে পারছে না, সেটা হচ্ছে এই সিস্টেমটা, জনপ্রশাসন এবং সরকারের যেই আমলাতান্ত্রিক যে সিস্টেমটাও সেই ক্ষেত্রে অনেক ধরনের অসহযোগিতা করছে। এবং এই যে মামলার ব্যাপারটি বললেন সাইদ আব্দুল্লাহ, দেখেন এই জায়গাতে পুলিশও কিন্তু আমাদের সাথে সেই সহযোগিতা করছে না। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে আমি যদি বলি 43তম BCS এর যে বিষয়টা, যেই অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেখানে এইভাবে করে যে এতগুলো মানুষ গেজেট থেকে বাদ পড়লো, এটাও কিন্তু একটা ব্যাপার। এটাও কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও থেকে একটা এরকম উস্কানিমূলক একটা প্রবণতা চলে এসছে যে আসলে কোন পক্ষকে কিভাবে উস্কে দেওয়া যায়, এবং সেটা সামহাও এই সরকারকে একটা ব্যর্থ প্রমাণ করারও একটা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা যে বিভিন্ন দিক থেকে হচ্ছে না, এটা ছাত্রদের তরফে রাজনীতিবিদদেরকে এটা প্রতিপক্ষ বানানোর চেষ্টা আছে। এই সময়ে এই প্রয়াসটা তো আপনার যে মহৎ উদ্যোগ অথবা মহৎ উদ্দেশ্য বা যে লক্ষ্য নিয়ে আপনি এই বিপ্লবের অংশ নিয়েছিলেন, সেটা তো ব্যাহত করবে। কারণ আপনার রাজনীতিবিদদের শক্তি ছাড়া তো এককভাবে কি ছাত্ররা পুরোটাই সফল হয়েছে? না, অবশ্যই না। দেখেন, এইখানে এই বিষয়টা আমি একটু এভাবে ব্যাখ্যা করব যে ছাত্রদের পক্ষ থেকে রাজনীতিবিদদের প্রতি কিন্তু রোষের কোনো কারণ নাই। কারণ আমি যদি বলি যে গত আওয়ামী রেজিমের যে জার্নিটা, এই জার্নিতে তো নিপীড়িত হয়েছে সবাই। এবং যদি আমি বড় দল হিসেবে বলি, বিএনপি তো আসলেও বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছে, এবং তাদের দিতে মানে সেই জায়গা থেকে তাদের সেই সুযোগটা দেয়া হয় নাই। তো এই জার্নিটা আসলে প্রত্যেকেরই, এই জার্নিটা যেমন এই ছাত্রদেরও যেরকম জার্নি, সাধারণ মানুষেরও জার্নি, এবং সেই রাজনৈতিক দলগুলো যেগুলো আসলে এই পুরো সময়টা জুড়ে তাদের যে একটা মানে রাজনৈতিকভাবে মাথাচাড়া দিয়ে ওঠার বা তাদের বক্তব্য পরিষ্কারের যে ব্যাপারটা, সেটাও তারা করতে পারেনি। তো সেই জায়গা থেকে প্রতিপক্ষ বানানোর আসলে সেরকম সুযোগ নাই। কারণ যেটা বললাম যে এই সময়টা আসলে সংহতির একটা সময়, এই সময় আসলে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার সময়, আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগুলো আরও সুন্দরভাবে বাড়ানোর সময়। এখন এটা অবশ্যই আমি স্বীকার করব যে আমাদের ছাত্রদের মধ্যে ম্যাচিউরিটির একটা গ্যাপ আছে অবশ্যই, কারণ প্রতিপক্ষ বানানো। এবং এখানে আরেকটা জিনিস আমি মেনশন করব, সেটা হচ্ছে দেখেন 16ই ডিসেম্বরে আমাদের জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রাম ছিল বরিশালে। তো সেখানে আমরা দেখলাম যে একটা শান্তিপূর্ণ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, এরকম একটা জায়গায় আমরা প্রোগ্রাম করতে গেছি, একটা সমাবেশ। সেখানে আমরা দেখলাম যে বিএনপির যে ছাত্র দল, ওনাদের একটা হামলার শিকার হলো আমাদের কেন্দ্রীয় একজন যুগ্ম আহ্বায়ক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও কেন যেন আমি একটা ইনসিকিউরিটি দেখতে পাচ্ছি, যে এই ছাত্ররা বোধহয় রাজনৈতিকভাবে সক্রিয় হলে তাদের একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকেও একটু উদারতা পোষণ করা দরকার, এবং সবারই আসলে একটু ঐকমত্যের ভিত্তিতে একটু সংহতি পর্যায়ে আসা দরকার সকলে। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। অভ্যুত্থানের পর কেমন সরকার চেয়েছিলেন আপনি? এই জায়গায় একটা ঘটনাকে কেমন সরকার চেয়েছিলাম, এই প্রশ্নটা সম্ভবত আসছে কিছু কিছু তাত্ত্বিকের মাথা দিয়ে, তারা যখন একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব বানানোর একটা মিথ্যা আশ্বাস দিচ্ছেন অথবা প্রুভ করার চেষ্টা করছেন। আমি অনেক জায়গায় খুবই স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এবং সেটা 5 আগস্ট থেকেই বহু জায়গায় বহুবার বলেছি, এইটা কোনো অবস্থাতেই বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। কিন্তু কিছু কিছু তাত্ত্বিক বলেন বা অনেক সিনিয়র লেভেলের মানুষও আছেন যারা বিভিন্ন সময় তাত্ত্বিকভাবেই অনেক কথাবার্তা বলেন,
তারা এটাকে ঘুরে ফিরে এই বিপ্লবী সরকার বিভিন্নভাবে তারা এই ব্যাপারটা ডিজাইন করার চেষ্টা করেছেন। এবং এটা করতে গিয়ে যে কাজটা হয়েছে, এসেনশিয়ালি যে জিনিসটা ছিল না, আপনি জোর করে ওইটা বানাতে গিয়ে তারা বারবার করে ভুল তত্ত্বের দিকে আগাচ্ছে এবং সেই খোঁচাখুচির স্বভাবটা তারা রেখেই গেছে। এইটা করতে গিয়ে যে মুহূর্তে আমাদের প্রত্যেকেরই ফরওয়ার্ড লুকিং হওয়ার কথা ছিল, যে কালকে কি হবে, পরশু কি হবে, 5 মাস পরে কি হবে, এইটা বাদ দিয়ে তাদের চিন্তাটাই পড়ে গেছে 5 আগস্টে এইটা হওয়া দরকার ছিল, এইটাই হইতে হতো, এইটা না হওয়ার কারণে এইটা হবে না। এই তাত্ত্বিকেরা কিন্তু এই চক্রের ভেতরে পড়ে গেছে। আমি যেটা মনে করি অ্যাবসলিউটলি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার সামনে যে নোটটা আছে, ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ কর্মসূচি ঘোষণা, অর্থাৎ প্রক্লেমেশন অফ রিভলিউশন এর পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। তারা তো বিপ্লব বলছেন এখানে। এই ব্যাপারে তারা বিপ্লব বলতে পারে তাদের জায়গা থেকে, কিন্তু আমারও তো মত প্রকাশের স্বাধীনতা আছে অবশ্যই। এবং এই জন্য আমি মনে করি যে এই ব্যাপারটা, এটা যদি বিপ্লব বলে, এই ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না, এটাকে আমি গণ অভ্যুত্থানই বলবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেহেতু আপনি টানলেনি এইটা প্রক্লেমেশনের ব্যাপারটা, এই প্রক্লেমেশন হবে কি হবে না, তারিখ দেওয়া হবে, একটা ড্রাফট করা হবে, এবং যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমার কাছে মনে হয় ছাত্রদের কালেকটিভ যে বিশ্বাসের জায়গাটা ছিল সবার কাছে, সেই জায়গাটাতে একটু হলেও প্রশ্নবোধক একটা জিনিস বসে গেছে। তার কারণটা হলো আবার আরেকটা ব্যাপার, আমি একটু আগেই আলোচনা করছিলাম একজনের সাথে, যখন কোনো আপনি প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারে ঢুকে যাবেন, একটা ঘটনা প্রচার চালানোর ক্ষেত্রে ফেসবুকটা তখন যথেষ্ট না, মুখপাত্র থাকবে, অফিসিয়াল একটা ডিসিশন, কনক্রিট একটা ডিসিশন কি হবে সেটা জানাবেন, কিন্তু সেটা আসার আগেই আপনারা ফেসবুকে জানিয়ে দিবেন যে ইটস নাও অর নেভার, হয়েই যাচ্ছে, হওয়ার পরে তো আলটিমেটলি সেটা হলো না। দেখা গেল ছাত্ররা একটা কথা বলছে, 15 দিনের আলটিমেটাম আছে। আবার একটা ঘটনা যেটা বলা হলো, প্রেস সচিব এই প্রধান উপদেষ্টার, উনি কিন্তু রাতের বেলাতেই আর একটা কথা বলে ফেললেন। তার মানে প্রপার কোঅর্ডিনেশন যেটা, এই কোঅর্ডিনেশনটা ছিল। আবার প্রোক্লেমেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা অনেকেই বোধহয় বুঝতে ভুল করছিল। প্রোক্লেমেশন কোনো দলের হয় না, প্রোক্লেমেশন অল্প কয়েকটা গোষ্ঠীর হয় না। মুক্তিযুদ্ধের যদি প্রোক্লেমেশন যেটা আছে সেটাও যদি দেখা যায়, এটা কিন্তু সামগ্রিক একটা কাঠামোকে রিপ্রেজেন্ট করে, পুরো দেশকে। এবং এই একটা প্রোক্লেমেশনের ড্রাফট করার ক্ষেত্রে কি এটা পলিটিক্যাল দলদের সাথে কনসাল্ট করে নেওয়া হয়েছিল? যদি হতোই তাহলে তো এই ব্যাপারটা তৈরি হতো না। এমনকি প্রোক্লেমেশনের ড্রাফটের ভেতরে আমার কাছে কেন যেন মনে হয়েছে, যখন আমি পড়েছি, আমি আইনের ছাত্র ছিলাম, মুক্তিযুদ্ধের যেটা প্রোক্লেমেশন সেটা আমার পড়াশোনার খুব জায়গা, তো প্রোক্লেমেশনটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা কেন যেন দফা দফা হয়ে গেছে, যে দফা অমুক দফা। এবং প্রোক্লেমেশনের ভেতরে অনেক কিছু নাম কেন্দ্রিক যে ব্যাপার, যেমন খালেদা জিয়ার নাম ঢোকানো হয়েছে, আরও কিছু কিছু নাম ঢোকানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে এইগুলা রাজনৈতিক দলকে কাছে টানার একটা কৌশল হতে পারতো, কিন্তু একটা প্রোক্লেমেশনের ভেতরে এগুলা থাকতে পারে না। কারণ একটা প্রোক্লেমেশনে কেন একটা ব্যক্তির সাথে কি হয়েছে এটা কেন থাকবে? কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি এঙ্গেজ ফিল করাতে হয়, তাদের কাছে যেতে হবে, তাদের ডিমান্ড কি, ছাত্রদের ডিমান্ড কি। এসেনশিয়ালি রাজনৈতিক দলগুলোও সব ডিমান্ড মেনে নিবে, ব্যাপারটা কিন্তু এইরকমও না, তাদেরও অনেক সংকটের জায়গা আছে, তাদেরও এক একজনের এক এক মতামত থাকবে। প্রোক্লেমেশনটা হতে হলে সারা দেশের একই প্যাটার্নে এসে একই জায়গায় আসতে হবে, সেই জায়গায় যোগ বিয়োগ হবে, সবাই একটা ডিমান্ডে আসবে না। তো এই কাজগুলো করার পরে তারপর তো আপনি ঘোষণা দিবেন, কিন্তু কোনো কিছুই করা হলো না। আপনি একটা ড্রাফট করলেন, ড্রাফটটা নিয়ে প্রেজেন্ট করবেন, সবাই মেনে নিবে, এটা তো হইতে পারে না। আবার এই ঘোষণাটা হওয়ার পরে দেখেন কোন টাইমে, রাত 12টার সময় শোনা গেল হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার হচ্ছে, আবার কিছুক্ষণ পরে ঘোষণা দিচ্ছে না, প্রোক্লেমেশন হবে, আর একটা প্রোগ্রাম হচ্ছে। এত তো ঘষা মাজার দরকার ছিল না। আমার কথা, এই যে ক্যাম্পেইন এখন যেটা চালানো হচ্ছে, সেটা তো সবার আগে এই ক্যাম্পেইনটাই করা দরকার ছিল, যে আপনি গ্রাউন্ডটা রেডি করবেন, তারপরে অফিসিয়াল ঘোষণা দিবেন যে অমুক দিনে এইটা হবে, সবার কিছু পয়েন্টে একই পয়েন্টে আসবে। এবং আমার কাছে মনে হয় যে একটা ব্যাপারে আমার বাংলাদেশের সবাই একমত, যে শেখ হাসিনা, শেখ পরিবার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাতে কোনোভাবেই পুনর্বাসিত না হতে পারে। এই পয়েন্টটার পর ভিত্তি করে সামনের বাংলাদেশ কোন দিকে যাবে, ইকোনমিক কাঠামো কোন দিকে যাবে, আমাদের পলিটিক্যাল হিসাব কোন দিকে যাবে, গভর্নমেন্টের ফর্ম কি হবে, এই কয়েকটা বেসিক ব্যাপারে যদি ঐক্যমত হয়, সেটা নিয়েও কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারতাম। কিন্তু এই জায়গায় যেটা হয়ে গেছে, রাজনীতিটাকে অনেকেই আছে এটাকে টেস্ট ম্যাচ মনে না করে এটা টি-20 ম্যাচের মতো মনে করছে। এই কথা আমি আরও কয়েক জায়গায় বলেছি। এইটা করতে গিয়ে প্রত্যেকের ব্যক্তিগতভাবে হিরো হওয়ার দরকার আছে কিনা, এই কাজটা প্রুভ করতে গিয়ে যেটা হচ্ছে, কালেকটিভ যে এফোর্ট, রাজনীতিটা কিন্তু এক ব্যক্তির আওতায় রাজনীতিটা চলে না।
এই কালেকটিভ প্ল্যাটফর্মটা তৈরিটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং এটা বাধাগ্রস্ত হয়েছে কোথায়? 1971 সালের উদাহরণটা যদি আমি টানি, মুক্তিযুদ্ধটা ছিল দেশের সবার। হওয়ার পরে আওয়ামী লীগ যেটা করলো, মুক্তিযুদ্ধের চেতনাটাকে তাদের বোতলে বন্দি করার চেষ্টা করলো, এবং করতে গিয়েই পরে জাসদের নেতাকর্মীদের পর কি নিপীড়ন চালানো হয়েছে, দেশটাকে আনস্টেবল করা হয়েছে পরবর্তীতে, এবং আলটিমেটলি মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা যেভাবে থাকার দরকার ছিল ওইভাবে না হয়ে এটা আওয়ামী লীগের ব্যবসার জিনিসে পরিণত হলো। এই আন্দোলনের পরেও কিন্তু এই ধরনের একটা ঝুঁকি দেখা যাচ্ছে। ক্রেডিটটা কি? চার সাইডে সরিয়ে দেওয়ার ব্যাপার, যে আপনি যত মানুষকে এটাকে এঙ্গেজ করবেন তত আপনার হাত শক্তিশালী হবে, কিন্তু এটা হচ্ছে না। এই কাজগুলো না হওয়ার পেছনে এই যে ঘটনাগুলো এখন বলছেন, এই ঘটনাগুলো তো অনেক আগে হওয়ার কথা ছিল। সেটা না করে এই ট্রায়াল অ্যান্ড এররের ভেতর দিয়ে যাওয়াটা দোষের কিছু না, কিন্তু আপনি কনক্রিট একটা ডিসিশন দিয়ে দিবেন ইটস নাও আর নেভার, তারপর আপনি প্রোগ্রামটা ঘোরাতে থাকবেন, এরকম হলে আস্থার জায়গাটা চির ধরবে। অনেক ধন্যবাদ আপনাকে। মনিরা, আপনার সামনে কিন্তু এন্তার প্রশ্ন, আপনি কিভাবে দেখেন সাইদ আব্দুল্লাহ যা বলছেন? আমি অবশ্য যোগ করছি না। আচ্ছা, আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন, আমি যেটা বললাম যে আসলে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা হচ্ছে এই প্রোক্লেমেশনের ব্যাপারে আমরা যখন একসাথে আলোচনা করেছি, তখন আসলে আমরা যেই রাজনৈতিক দলগুলো আছে ওনাদের সাথে কিন্তু এই ব্যাপারে কনসাল্ট করা হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা আমার অবজারভেশন, সেটা হচ্ছে আসলে এই প্রসেসটা বা একটা বিপ্লবী ফোর্স, বা আপনি বলেন যে রেভলিউশনারি ফোর্স বলেন, আমি জানি এখানে বিপ্লব নাকি অভ্যুত্থান নানান ধরনের তর্ক হতে পারে, তবে আমার দৃষ্টিতে আমি এটা বিপ্লবী মনে করি, যদিও এটা হচ্ছে অর্গানাইজড না। হ্যাঁ, কারণ হচ্ছে বিপ্লবে যেই ধরনের এলিমেন্টের কথা আছে, আমাদের এটা যেহেতু একটা অটো ফোর্স, যে কারণ এমন অনেক সেক্টর এখানে যোগ হয়েছে যেটা হচ্ছে দ্যাট ওয়াজ নট অর্গানাইজড। সো সেই জায়গা থেকে এটা হতে পারে অভ্যুত্থান, তবে আমার কাছে এটা আমি বিপ্লব হিসেবেই দেখি। তবে যেই রেভলিউশনারি ফোর্সটা আসলে এই একটা অভ্যুত্থানকে লিড দেয়, তো তারাই প্রোক্লেমেশন সবসময় ঘোষণা করে এবং সরকার সেটাকে এন্ডোর্স করে। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে সবার সামনে আনবে, কিন্তু এই আনার প্রচেষ্টাটা বা এই অভ্যুত্থানকে বিতর্কিত করা এবং এইটা ইতিহাস থেকে মুছে ফেলা, আপনি দেখেন এটার প্রচেষ্টা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনি যদি ঢাকা শহরের দেয়ালগুলোই খেয়াল করেন, খুনি হাসিনা কথাটা নাই, হাসিনা পালাইছে কথাটা নাই, কথাটা আমরা বলতেও ভয় পাচ্ছি মনে হয় অনেক ক্ষেত্রে একটু কাটছাট করে এদিক ওদিক করে কথাটা বলতে হচ্ছে। তারপরে যেই আমাদের টিএসসিতে যেই হাসিনার মানে যেই একটা ছবি ছিল, সেখানে যে ঘৃণাস্তম্ভ সবাই ওখানে করেছিল, সেটাও মুছে দেওয়ার একটা পরিকল্পনা। আমি জানি না এটা আসলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা প্রশাসন এটার জন্য অবশ্যই লায়াবল। এবং এই যে প্রচেষ্টাগুলো বারবার করে করা হচ্ছে, এবং এই অভ্যুত্থানটা বা এই বিপ্লবটা আসলে কোনো না কোনোভাবে কারো পকেটস্থ করার একটা পরিকল্পনা। এবং দেখেন, রাজনৈতিক দলগুলোর কথা যখন আমি শুনি আমি খুব অবাক হই। ছাত্রদের মধ্যে থেকে কিন্তু এই ধরনের প্রবণতা আমি কখনো দেখিনি, যে এটা শুধু বলছে যে শুধু ছাত্রদের অভ্যুত্থান। ছাত্ররা কিন্তু এই জায়গা থেকে যথেষ্ট উদার, কারণ সবসময় বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থান, এবং এখানে সকলের অবদান স্বীকার করার একটা প্রচেষ্টা আছে। একাধিক কি বলবো, মানে ছাত্রনেতা তাদের বক্তব্যে এই কথাগুলো ইঙ্গিত করেছেন যে রাজনীতিবিদদের কোনো ভূমিকা ছিল না। এটা আসলে এইভাবে বলাটা কি ঠিক হয়েছে? অফকোর্স নট, এটা কোনোভাবেই বলা ঠিক না। কারণ এই অভ্যুত্থান বা বিপ্লবটা আসলে অনেকগুলো মানুষের জার্নি, এবং আপনি তো শুধুমাত্র রাজনৈতিক দলের কথা আমি বলি না, কারণ যেই ব্যবসায়ীটা, যেই ক্ষুদ্র ব্যবসায়ীটা, যে চায়ের চা দোকানি, যে শ্রমিক, এবং যেই ব্যবসায়ীটা হচ্ছে প্রত্যেক এত বছর ধরে চাঁদা দিয়ে আসছে তার একটা ছোট্ট ব্যবসা চালানোর জন্য, তারও তো কন্ট্রিবিউশন আছে, এবং সেও তো গুলির মুখে রাস্তায় বের হয়েছে এবং সে শহীদ হয়েছে। তো তার কন্ট্রিবিউশনটা আপনি কোন পকেটে দিবেন? এবং আমি খুবই অবাক হই যে আমি গতকালকেও কোনো একটা পত্রিকায় পড়ছিলাম যে বিএনপির একজন নেতা বলছিলেন যে ওনাদের আসলে কতজন শহীদ হয়েছে এবং কতজন মানে ওনাদের দলের আসলে কতজন শহীদ হয়েছে এবং কতজন এখানে এতদিন ধরে স্ট্রাগল করেছেন এবং কতজন আহত। তো এই বিষয়টাও আমার খুবই কুবক্তব্য মনে হয়। কারণ কি, যে অভ্যুত্থানটা কারোর আলাদা করে না। হ্যাঁ, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার একটা
নেতৃত্বের দাবিদার হয়তো, কিন্তু এখানে সকল শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের মানুষজন এখানে ছিল। এবার আমি প্রোক্লেমেশনের কথা যখন আসি, তখন হলো দেখেন এইখানে আমরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করার একটা চেষ্টা ছাত্রদের পক্ষ থেকে ছিল, কিন্তু আমরা অদ্ভুতভাবে যেটা খেয়াল করি যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার ক্ষেত্রে তারা এক ধরনের কথা বলেন এবং তারা মিডিয়াতে এসে আরেক ধরনের কথা বলেন। তো এই বাবলটা আসলে আমরা জানি না এটা কেন হয়। আমরা যথেষ্ট রকম উদার মানসিকতায় আমরা তাদের সাথে বসতে চাই, তাদের সাজেশন চাই, কারণ স্বাভাবিকভাবেই এই তরুণ যারা রাজনীতিবিদ বা তরুণ যে ছাত্রনেতা, এনারা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এনাদের অনেক সাহস আছে, সবকিছু আছে, কিন্তু অভিজ্ঞতার কিন্তু অভাব। এই অভিজ্ঞতাটা কিন্তু আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তো সেই জায়গা থেকে এখন তাদের পক্ষ থেকে যে সেই উদারতা যদি আমরা না পাই বা সেই সাজেশনগুলো যদি না পাই, সেখানে আমাদের নানান ধরনের ডিসিশন নেওয়া এবং ট্রায়াল অ্যান্ড এরর কথাটা কিন্তু আমি খুবই সমর্থন করি। আমরা কিন্তু আসলেও ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই চলছি। তো এই জায়গা থেকে আমার মনে হয় তাদেরও একটা দায় আছে যে গাইড করার ক্ষেত্রে, এবং এই প্রোক্লেমেশনটা ঘোষণা করার, যেমন আমি আগে বলেছি যে এখানে আমাদের ছাত্র নেতাদের অনেকেরই একটু ইম্যাচিওর ডিসিশন আছে, যেমন হুট করে বলে ফেলা একটা কথা, যেমন স্থগিত হলো, আসলে স্থগিত হয়নি, আমরা কিন্তু প্রোগ্রামটা করেছি, কিন্তু যখন আমরা দেখলাম যে আসলে সরকারের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে খুব বেশি এই বিষয় নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে তারা আগ্রহী না, বা এই ব্যাপার নিয়ে তারা আসলে কিছুই বলছেন না, সেই ক্ষেত্রে আমাদের আমাদের নিজেদের একটা ফোর্স হিসেবে আমাদের একটা প্রোগ্রাম করতে হয়েছে। কিন্তু সেইখানে যখন আমরা দেখলাম যে প্রেস সচিব এই ধরনের বক্তব্য দিলেন, তখন আমাদের আসলে কিন্তু আমরা আসলে আমাদের দাবি থেকে কিন্তু শুনি। সমন্বয়হীনতা কেন? সমন্বয়হীনতা আসলে আমাদের মধ্যে না, আমার মনে হচ্ছে যে ওই একটা ইনসিকিউরিটির জায়গা আছে, মানে ছাত্রদের বা এই জাতীয় নাগরিক কমিটি এই ফোর্সটাকে, এই অভ্যুত্থানের ফোর্সটাকে তাদের অ্যাকনলেজ করার একটা, মানে অ্যাকনলেজ করতে চান না সামহাও। উনি আপনার কাছে আসছি পরে সাইদ আব্দুল্লাহ, তো আপনি কি শুনেছেন নিশ্চয়ই যে সরকারের তরফে বলা হয়েছে, বা সরকারের মুখপাত্র তিনি বলছেন যে 90% সফল হয়ে গেছে সরকার। তো আপনি তো আইনের ছাত্র, আইন নিয়ে চিন্তা ভাবনা করেন, তাইলে আমার আইনের দৃষ্টিতে 90% যে সরকার সফল, এই সরকার নিয়ে তো আলোচনাই করা যায় না। আমার দৃষ্টিতে 90% সফলতার কথা যদি বলা হয়, আমাকে যদি খুবই অনেস্ট অপিনিয়ন দিতে বলা হয় যে 100-র ভেতরে আমি কত মার্ক দিব, 100-র ভেতরে 50 মার্ক দিতেও আমার মনে হয় যে দ্বিধাদ্বন্দ্বে ভুগবো যে এটা দেওয়া উচিত কিনা। কেন দেওয়া উচিত না, তার কারণ হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে কাজ করার কথা ছিল কোনো অবস্থাতেই সেটা ঠিকমতো কাজ করছে না। 2 নম্বর ঘটনা যেটা, এই সাইডে এই সরকারের একটা খুব বাজে টেন্ডেন্সি আমি দেখছি, সেটা হলো রাজনৈতিক দলের কাঁধে বন্দুক রেখে গুলি করার চেষ্টা। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক দল হেল্প করছে না, এইটা হেল্প করছে না, ওইটা হেল্প করছে কিনা। রাজনৈতিক দলগুলোও যে আস্থাটা দেখতে চায় সেটা কি প্রুভ করা গেছে? চাঁদাবাজি হচ্ছে, রাজনৈতিক দলের নেতারা রুট লেভেলে চাঁদাবাজি করছে, বাস স্ট্যান্ড দখল করছে, বালুমহাল দখল করছে, এই কথাগুলো একেবারেই সত্য। তারপরে অ্যাকশনটা কি হচ্ছে? আপনি যদি অ্যাকশন যদি না হয়, আপনি শুধু দায় দিয়ে বসে থাকবেন। গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলে একটু আগেই আলোচনায় এনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার যে গ্রাফিতি যেটা ছিল, ওইটাতে 5 আগস্টের আগেই কালিমা লেপন করে দিয়েছে, রক্ত দিয়ে ওটা মানে ওই যে ঝাঁটাপিটা করা হয়েছে। সেই গ্রাফিতিটা রাতের আধারে যখন মোছা হলো, প্রক্টর ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন না, তাদের সামনে যখন মোছা হলো, এবং এই সরকার বা এই প্রশাসন বা ছাত্রদের জায়গা থেকে যে অংশটা, তারা একটা গ্রাফিতি মোছা যদি আটকাতে না পারে, দেশ সংস্কার করে পুরোপুরি জান্নাতুল ফেরদৌস বানায় ফেলবে, এইটা তো আমার মনে হয় কানার ভাই অন্ধও বিশ্বাস করবে না। আপনি একটা গ্রাফিতি মোছা আটকাতে পারেন নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি যে ব্যর্থতার দায় সব অন্যদিকে চাপাই দিবেন, সচিবালয়ে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের মতো খুবই কুৎসিত ঘটনা ঘটলো, তারপরে আজ অবধি কতজনকে ডিরেক্ট বহিষ্কার করা হয়েছে? করা হয় নাই তো। কিন্তু এই জাতীয় ঘটনা ঘটার পরে 24 ঘন্টাও অতিবাহিত হওয়া উচিত ছিল না, কারণ সচিবালয় খুবই সেন্সিটিভ একটা জায়গা। সেই জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে, সেটা খুব বাজে একটা মেসেজ দেয়। সেই ঘটনার পরে
24 ঘন্টার ভেতরে আমি যদি দেখতে পারতাম কালপিট কারা, এই ব্যাপারটা খুঁজে বের করা আমার কেন যেন মনে হয় না খুব বেশি কঠিন কাজ। কারণ আমরাই যখন ইনভেস্টিগেশনের কাজ করি, আমরা যে কাজটা করি আমরা ধরে দিই এটা ভুল নিয়োগ হয়েছে, অমুক জায়গায় এইটা করেছে, তমুক জায়গায় এইটা করেছে, তারপর পদক্ষেপ হয়। মানে আমরা কেন ঠেলবো, ঠেলার পরে তারা কেন চোখ খুলবে? তাদের কি গোয়েন্দা সংস্থা নাই? তাদের কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে? সো এই প্রত্যেকটা ব্যাপার যদি থাকে যে আমরা ধরবো তারপর তারা কারেকশন করবে, অথবা ভুল তো অনেক নিয়োগ হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের চিকিৎসার ক্ষেত্রে যাদেরকে দায়ভার দেওয়া হচ্ছে, একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, ওনাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, ওই যে শাফিল নামের যে ছেলেটা ছিল তার চোখের চিকিৎসার জন্য বারবার করে তাকে দেশের বাইরে পাঠানোর কথা, যে মানুষটা সার্টিফিকেশন দিচ্ছেন তার ভাই পাবনাতে ইলেকশনের ক্যাম্পেইন করে বেরিয়েছে। 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনে তার ভাই এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য পোস্টার বিলি করেছে, অথচ সেই মানুষটাকে পিএসসির মেম্বার করা হয়েছে, সেটা নিয়ে অনেক শোরগোল হয়েছে। তাকে কি চেঞ্জ করা হয়েছে? সেই মানুষটাকে নিয়ে বৈষম্য বিরোধী এই যে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসায় দেশের বাইরে যাবে কি যাবে না, সেই ব্রিগেডিয়ার জেনারেল জালাল অবসরপ্রাপ্ত, তাকে এখনো সার্টিফিকেশনের দায়িত্বে রাখা হয়েছে, তাকে এখনো সরানো হয় নাই। এই নিয়োগের দায়ভার কি কোনো পলিটিক্যাল দলের নাকি এই সরকারের? প্রত্যেকটা জায়গায় আমি যেটা বলার চেষ্টা করছি, মেসেজটা হলো এই সরকারের এমন অনেক কাজ, ঢিমেতে তালা কাজ চলছে, এমনকি সরকারের কলেবর তো বাড়ানো দরকার ছিল, অনেক ওভার বার্ডেন দেখা যাচ্ছে। এই সরকারকে 100-র ভেতরে আমি 50-ও দিতে রাজি না যেভাবে চলছে, বরং দিন যত যাবে আমার মনে হয় যে মার্কিংটা 50 থেকেও ধীরে ধীরে কমে আসার সম্ভাবনাও একটা আছে। যদি আমার আন্তরিকতা ছিল সরকারকে যদি আমি 100-র ভেতরে 90 দিতে পারতাম আমার ভালো লাগতো। উনিরা আসলে মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে। আপনি যদি আপনার বাড়িতে আপনার মানে পারিবারিক বা পরিবেশে কারোর সঙ্গে কথা বলেন, তাহলেও কিন্তু এই হতাশার চিত্রটা পাবেন। আপনি বলবেন যে এত তাড়াতাড়ি 5 মাসে মানুষ হতাশ হয়ে গেল এই জন্য, কারণ মানুষের প্রত্যাশাটা ছিল কিন্তু আকাশ ছোঁয়া একদম। তো সেই কারণেই মানুষ হোঁচট খেয়েছে। যেমন আপনারা যখন আন্দোলন শুরু করেছেন সাইদ আব্দুল্লাহ, আপনারা মানুষ কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। মানুষ যখন দেখে যে আপনাদের মধ্যে কোনো ইউনিটি নেই, আপনারা দল গঠন করতে যাচ্ছেন, রাজনৈতিক দলগুলো আপনাদের বিরুদ্ধে কথা বলছে, হতাশা ব্যক্ত করছে, আপনারাও বলছেন, কেউ কেউ স্বাধীনতার মৌলিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন, বাংলাদেশের অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সরকার খুব একটা যে সফল হয়েছে তা বলবো না। তো এই অবস্থায় জাতীয় নাগরিক কমিটি কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করে? দেখেন, এইটা তো আসলেও এটা আমরাও ফিল করি যে সরকারের যেই প্রোঅ্যাক্টিভনেস দেখানোর কথা ছিল সেই প্রোঅ্যাক্টিভনেস সরকার দেখাচ্ছে না, এবং সেটা কি কি কারণ দেখাচ্ছে না সেটা আমাদের আলোচনার মধ্যে উঠে এসছে। এবং স্বাভাবিকভাবে আসলেই মানুষ হতাশ, এবং এই হতাশা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের তো আসলে অনেক অনেক একটা নিপীড়িত অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই আন্দোলনটা হলো, এবং এই 16 বছরের যত ধরনের আমাদের আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা এখন আমরা আমরা চাচ্ছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা ঠিক করে ফেলতে পারি। তবে সেই ক্ষেত্রে হচ্ছে সরকারের তো যেই ধরনের প্রোঅ্যাক্টিভনেস দেখানোর কথা ওনারা তো সেটা দেখাচ্ছেন না। এবং একটা আলোচনায় উঠে এসেছে যে আহতদের চিকিৎসা, এই অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যদি বলি গুরুত্বপূর্ণ যারা দাবিদার, এই অভ্যুত্থানের দাবিদার, তারা হচ্ছে আমাদের শহীদ পরিবার এবং আহত। আমাদের শহীদ পরিবারও এখনও তাদের তাদের গ্র্যান্টটা পাওয়ার কথা ছিল তারা পান নাই, এবং আহতদেরও চিকিৎসা নিয়ে নানান ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে, এবং তাদের যেই ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা তারা সেই ধরনের ট্রিটমেন্টও পাচ্ছেন না। তো সেই জায়গা থেকে তাদের মধ্যেও একটা হতাশা তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি যেটা করছে, আসলে জাতীয় নাগরিক কমিটির যে কাজগুলো সেগুলো আসলে শুধুমাত্র রাজনৈতিক দলের দিকে যাওয়া বিষয়টা তা না। আসলে জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা আমরা আসলে ওই যেটা বললাম যে একটু আগে আমরা সংহতির দিকে আগাতে চাচ্ছি, এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের কিন্তু এক ধরনের অ্যামালগামেশন এখানে মানে হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ, এবং তারা বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের, হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই তাদের সংশ্লিষ্টতা ছিল, এবং তারা এখন একসাথে হতে পেরেছে। এবং এই জায়গাতে আমি এইভাবে মূল্যায়ন করি যে এই মানুষগুলো
একটা পরিবর্তনের অংশ হতে চায়। এবং এই পরিবর্তন আমরা সবসময় বলি, জাতীয় নাগরিক কমিটিতে অনেকেই জিজ্ঞেস করে যে একটা এজ বার আছে, যে এই জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হতে 25 থেকে 45-এর মধ্যে বয়সটা। তো আমরা আসলে স্বপ্ন দেখি, আমরা এই হতাশার মধ্যে ডুবে থাকার পরেও, এই যে সায়েদ আব্দুল্লাহ একটা কথা বললেন যে উনি 90 দিতে চান এই সরকারকে, দিতে চান না, দিতে পারলে ভালো হতো, ভালো লাগতো ওনার। তার মানে উনি আসলে স্বপ্ন দেখেন। এবং আমরাও আসলে এই সরকারকে নিয়ে যে সন্তুষ্ট, বা এই সরকারের সব কার্যক্রমে যে আমরা সন্তুষ্ট তা না। এই যে ল অ্যান্ড অর্ডারের কথা বললেন, তো ল অ্যান্ড অর্ডার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এই পুরো সিস্টেমটা, মানে একটা ভেঙে পড়া একটা সিস্টেম, সেই সিস্টেমটার জন্য যেই মানুষগুলো অভ্যুত্থান করলো এবং অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হলো এবং যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন, তারা এখন আওয়ামী লীগের এলাকার বিভিন্ন এলাকার জেলা উপজেলার সেই আওয়ামী লীগের নেতারা এখনো তাদের হুমকি দেয় যে তোমরা আন্দোলন করছো, তোমাদের আমরা দেখে নিব। এবং তারা কিন্তু এখনো চিহ্নিত সন্ত্রাসীগুলো এখনো ধরেন নাই এই সরকার। সো আমরা আসলে, এবং যে বিভিন্ন নিয়োগের কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেই পজিশনগুলো এখনো আছে, সরকার তো চলতে পারার কথা না। এই ধরনের একটা এস্টাবলিশমেন্ট নিয়ে সরকার কোনোভাবেই চলতে পারার কথা না। এখন আমরা যদি এক পা আগাতে চাই, এবং এই মানুষগুলো স্বাভাবিকভাবেই আমাদের 10 পা পেছনে একটা ফেলে দেওয়ার একটা প্রবণতা তাদের আছে, তো সরকারের তো এই জায়গাগুলো চিহ্নিত করা খুব বেশি কঠিন কিছু না। এবং ফেসবুকে বিভিন্ন সময় লেখালেখির মাধ্যমে অনেকেই কিন্তু এদের চিহ্নিতও করে দিয়েছে। এবং আমি যদি আরও স্পেসিফিকলি বলি, দেখেন এই যে 43তম BCS এর যেই যারা গেজেট প্রাপ্ত, তাদের মধ্যে কিন্তু চিহ্নিত ছাত্রলীগের পোস্টেড নেতা আছে, তার কিন্তু গেজেট হয়ে গেছে। কিন্তু এমন অনেক মানুষ বাদ পড়েছে যারা জীবনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। এখন আপনি আমাকে বলেন যে এই ধরনের বিষয়গুলো সরকারের যেই অধিদপ্তরগুলো আছে, যারা আসলে এই জায়গাগুলো দায়িত্বপ্রাপ্ত, আপনি NSI বলেন বা বিভিন্ন ধরনের সংস্থার কথা বলেন, এটা তো আসলে তাদের দায়িত্ব। এখন কোনো সরকার কোনো মানে সিস্টেমকে যদি প্রোঅ্যাক্টিভলি কাজ করাতে না পারে, এই ব্যর্থতা তো অবশ্যই সরকারের। এবং এই ব্যাপারগুলো আমরা বাইরে থেকে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন সময় আমরা প্রেস রিলিজ এবং সমাবেশ এবং বিভিন্নভাবে আমরা এই প্রেশারটা ক্রিয়েট করার চেষ্টা করছি যে আপনারা যেটা করছেন, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেখেন একটা সাধারণ মানুষ, একটা গ্রামের মানুষ, তার কিন্তু এত কিছু তার মাথার মধ্যে নাই। তার কথা আমি একটু 3 বেলা খাওয়াটা ঠিক করে খাবো, আমার সন্তান ঠিক মতো পড়াশোনা করবে। তো এই মিনিমাম চাওয়াটা, সেটাও আমরা দেখতেছি এখন পূরণ হচ্ছে না। এবং তাহলে এই মানুষগুলো যে জীবন দিল, একটা সাধারণ মানুষের যেই বেসিক যে নিডগুলা, সেগুলাও যখন পূরণ হচ্ছে না, আমরা তখন অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, আমরা সংবিধান নিয়ে কথা বলতে পারি, আমরা প্রোক্লেমেশন নিয়ে কথা বলতে পারি, আমরা নানান কিছু নিয়ে কথা বলতে পারি, এটা আমাদের জায়গা থেকে আমরা পারি। কিন্তু সরকারের তো কাজ সেটা তো আসলে আমরা করে দিতে পারি না। আমরা বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে বলতে পারি, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু এইটা আসলে সরকারের এই দায়ভার নিতেই হবে, কারণ এই সরকার আসলেই যেভাবে কাজ করার প্রয়োজন ছিল সেভাবে কাজ করছে না। অনেক ধন্যবাদ সায়েদ আব্দুল্লাহ। মানে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? নির্বাচন নিয়ে আমার যেটা ভাবনা, সংস্কারের জন্য এটাই একটা গুরুত্বপূর্ণ একটা ডিবেট আছে যে সংস্কারের পরে নির্বাচন নাকি নির্বাচনের পরে সংস্কার। এই দুইটা ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয় যে ধরনের আর্গুমেন্টটা চলছে, এইটার একটা মিডল গ্রাউন্ড আছে। মিডল গ্রাউন্ড হলো একটা ইলেকশন করার জন্য আপনি ন্যূনতম সংস্কার করা ছাড়া একটা ইলেকশন করাও পসিবল না। কারণ একটা ইলেকশন করার জন্য যে ধরনের সিস্টেমটা দরকার, ইলেকশন কমিশন দরকার। ইভেন এইটা ইলেকশন কমিশনের ভেতর কিন্তু একদম বিস্তর কাজ করার জায়গা আছে, ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নানা কাজ। আবার আর একটা ব্যাপার হলো, আপনি পুলিশ বা সেনাবাহিনীও যদি রাস্তায় থাকে, এদের কিন্তু একটা বিশাল বড় ভূমিকাটা থাকে। সেই জায়গাগুলো ঠিক করতেও বর্তমান পুলিশের পর যে মানুষের আস্থা, সেই আস্থা দিকে একটা ফেয়ার ইলেকশন হওয়া পসিবল। আমি যখন আমরা কথা বলছি এই জানুয়ারি মাসেই তো আর একটা ডামি ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে, যারা চিহ্নিত অপরাধী ছিল তারা এখন সেম স্ট্রাকচারে বসে আছে, তাদেরকে সরানো যায় নাই। সো এইটার সংস্কারটা যেমন জরুরি, আবার ইলেকশনটাও অনেক আমার কাছে কেন যেন মনে হয় কিছু খুব চমৎপ্রদ কিছু কথা আছে, খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয় যে রাজনৈতিক দলগুলা কেন ইলেকশন করে। ইয়েস, রাজনৈতিক দলেরও একটা অংশের ভেতরে তড়িঘড়ি করা ব্যাপারটাই আছে,
এটা অস্বীকার করার উপায় না। রাজনৈতিক দল যারা রাজনীতি করে তারা থাকবেই। তবে এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যারা সংস্কারের কথা বলছে, আমরা যদি ভিজিবল দেখতে পারতাম আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ বিচারের মুখোমুখি হচ্ছে, ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, প্রত্যেকটা নিয়োগ ফেয়ার হচ্ছে, তাহলে মানুষেরও তো আস্থাটা থাকতো। সিম্পল একটা কথা বলি, আমার বাড়ি হলো পাবনাতে। পাবনার যে মানুষটা, তার কিন্তু একটা পলিটিক্যাল অ্যাম্বিশন কিন্তু তাদেরও আছে। তাদের একটা ঝামেলা হলে তাদের লোকাল যারা কাউন্সিলর ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, তাদের কাছে যেতে পারতো। টি স্টলে বসেও কিন্তু তারা রাজনৈতিক কথাবার্তা বলে। তো এই সরকার তো একটা ঢাকা ক্লাবের মতো সরকার, তারা গিয়ে জানে না যে পাবনার ইন পার্টিকুলার ওই জায়গাতে কি ধরনের সংকটটা চলছে। তো ওই সংকটটা অ্যাড্রেস করার মানুষটা কই, এটা কিন্তু মিসিং। সো তারা কিন্তু ফিল করছে যেটা, যে সরকারটা ঢাকা বসে কথা বলছে, এইটা তাদের সরকার না। আবার অনেক সংকট আছে, রাজনৈতিক দল ছাড়া এটা সমাধান করাটাও অসম্ভব রকমের একটা কাজ, কারণ রাজনৈতিক দলের পেছনে কিন্তু তাদের কর্মীরা থাকে। এই মুহূর্তে এসে দেখবেন আওয়ামী লীগের অনেকে দেশে বসে থেকে হুমকি দামকি দিচ্ছে না, তারপরেও তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এখন এই কাজটা যখন একটা রুট লেভেলের মানুষ দেখবে, তাকে এসে হুমকি দিয়ে যাচ্ছে, এই ধরনের কাজ আমার কাছেই অনেক মানুষ অভিযোগ করে যে অমুক আওয়ামী লীগের নেতা ছিল, তারা এসে হুমকি দিচ্ছে, ভাই এটা কি করা যায়? তো আপনি দেখছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তো একটা সোশ্যাল যে ফোর্স, সেটাও থাকতে পারতো, কিন্তু সেটাকেও তো গোছানো যাচ্ছে না। ন্যূনতম সংস্কারটা জরুরি। রাজনীতি, আমি কিছুদিন আগেই যে অভিযোগটা করতাম যে সরকারের যেটা উচিত, রাজনৈতিক দলদের নিয়ে বলা উচিত যে এত তারিখ থেকে এত তারিখের ভেতরে একটা ইলেকশন হতে পারে, তার জন্য এই সংস্কার আমরা করব, আপনারাও সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে কিন্তু একটা আইডিয়া দিয়ে দিয়েছেন যে 2025-এর ডিসেম্বরের ভেতরে, এবং টাইমটা যদি বাড়ে আরও 6 মাস বাড়তে পারে, তবে এই টাইমের ভেতরে সরকারের আরও কয়েকটা জায়গায় ক্লিয়ার করার দরকার আছে। ক্লিয়ার করার কোন কোন সেন্সে, যে আমরা ইলেকশন পারপাসে পার্টিকুলারলি এই 1, 2, 3, 4, 5 এই সংস্কারগুলো করব, এবং আপনারাও এই কাজগুলোতে সহযোগিতা করেন, করার পরে ইলেকশনটা হবে। ইলেকশনটা করার ক্ষেত্রে আপনি যদি মুখে শুধু বলেন সংস্কার হবে, এবং বলার ক্ষেত্রেও একটা নেগেটিভ প্রবণতা আমি দেখেছি। বলার ক্ষেত্রেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমার খুব পছন্দের ব্যক্তি, খুবই রেসপেক্ট করি তাকে আমি, কিন্তু বলার ক্ষেত্রে উনি কেমন যেন রাজনৈতিক দলগুলোকে একটু ঠেস দিয়ে বললেন যে রাজনৈতিক দলগুলো যদি না চায় সংস্কার বড়ভাবে হোক, তাইলে আমি 25শে ডিসেম্বরের ভেতরে ইলেকশন দিব, আর যদি সংস্কার করে ইলেকশন হয় তাহলে 6 মাস পরে হবে। কিন্তু এই সময়ের ভেতরে রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে রোটেট করবে, সেটা কিন্তু ডিরেকশন এখন পর্যন্ত আসে নাই। 2024-এর ডিসেম্বরের ভেতরে সব সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়ে যাওয়ার কথা ছিল। আজকে যখন আমরা কথা বলছি তৎক্ষণাৎ কিন্তু সবগুলা রিপোর্ট কমিশন জমা হয় নাই, এক্সটেন্ড করতে হয়েছে। আবার অনেক কমিশনের যা রিপোর্ট, বিভিন্ন কমিশনের যা আমরা মোটামুটি কথাবার্তা শুনছি, তাতে তারাও কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে এইটা করব, এইটা এসে হবে কি না, বা এটার জন্য যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে কি না। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর সাথে শুধু লোক দেখানো মিটিং না, তাদেরকেও এটা ফিল করানো যে তাদের সাথে আছে। ইলেকশনটা জরুরি আরও অনেক কারণে, তবে একটা আরবান সোসাইটির ভেতরে যারা টিনেজার আছেন অথবা যারা জেনজি আছেন, এদের কাছে একটা ব্যাপার, খুবই ইলেকশন শব্দটাকেই নেগেটিভ শব্দ বানিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে ইলেকশন মানেই বোধহয় খুবই খারাপ জিনিস। কিন্তু ইলেকশনও যে দরকার, ইলেকশন না হলেও যে অনেক সংস্কার করাটা সম্ভবই না, এই ব্যাপারটাও কিন্তু বুঝতে হবে। আবার ইলেকশনের আগে সরকার যদি কিছু কাজ করতো, যে দলগুলোর ভেতরেও ডেমোক্রেসিটা আছে কিনা এইটা এস্টাবলিশ করাটা কিন্তু খুব বেশি মাত্রায় জরুরি। দলগুলোর ভেতরেই যদি ডেমোক্রেসি না থাকে, যেমন দলের সভাপতি কে হবে, দলের সাধারণ সম্পাদক হবে, এইটা ফিক্সড হয়ে থাকতো। এমনকি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে এটাও ফিক্সড। এইটাও তো এই দলের ভেতরে যদি ডেমোক্রেসি এস্টাবলিশ করারও একটা প্রক্রিয়া এই রেকমেন্ডেশনগুলোতে থাকা উচিত। সো আমার কাছে মনে হয় ইলেকশনটা অবশ্যই খুবই জরুরি, তবে এত জরুরি না যে অ্যাজ ইট ইজ যে অবস্থায় আছে এই অবস্থাতে ইলেকশনটা হয়ে যাওয়াটা জরুরি। আবার সংস্কারও করে ন্যূনতম কি কি সংস্কার করাটা জরুরি, এইটা করে সরকারেরও যে ইলেকশনের প্রতি আগ্রহটা আছে সেটাও প্রুভ করাটা জরুরি। মানে কেউ কেউ বলছেন, মানে নাগরিক কমিটির কেউ কেউ হয়তো বলছেন যে নির্বাচন কি না, মানে শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এই কথাটাকে আমার খুব একটা যৌক্তিক কথা বলে মনে হয় নাই, কারণ ওই সরকার যদি বিচারই করার মতো থাকতো, 5 মাস পার হয়ে গেছে, এখনো যারা হুমকি ধামকি দিচ্ছেন, তো এই হুমকি ধামকি দেওয়ারই বিচার করা যাচ্ছে না, তাহলে তো একটা বিচার প্রক্রিয়া শেষ হতে তো অনেক লম্বা সময়ের দরকার হয়। অনেক বিচার আছে না যে বিচারটা শুরু হবে 10 বছর ধরে চলতে থাকবে। আপনি এই যে পুলিশের যে কথা বললাম, গাজীপুরের কোনাবাড়িতে যে নির্মমতা দেখানো হলো, তার জামিন হয়ে গেছে,
সে লোপাট হয়ে গেছে, তার লাশটা হস্তান্তর করা হয় নাই। তাইলে তারা সব বিচার করে ফেলবে, এটা তো বিশ্বাসযোগ্য কোনো আমি প্রমাণ দেখতে পারছি না। আর আওয়ামী লীগের অনেক নেতা তো এই 5 আগস্টের পরে না, শুধু নভেম্বর মাসেও দেশ ছেড়ে চলে গেছে, তাদেরকে আটকানো যায় না। আপনার কাছে আসবো শেষে। মনিরা, এখন জাতীয় নাগরিক কমিটির বিষয় কি সিদ্ধান্তটা কি? আপনারা নির্বাচনের প্রশ্নে কি আপনাদের নতুন কোনো মূল্যায়ন আছে, না নতুন কোনো বক্তব্য আপনারা হাজির করেছেন? আমাদের আসলে আমরা যেটা আগে থেকেই বলছি যে আগে বিচার এবং এই বিচারের আগে আমরা নির্বাচন চাই না। তো এটা আসলে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। সেটা হচ্ছে বিচারটা কেমন বিচার, যে বিচার কি এই সরকার করে ফেলবে, মানে করে ফেলার মতো সক্ষমতা এই সরকারের আছে কিনা, এটা একটা প্রশ্ন। আসলে বাংলাদেশের মানুষের এই বিচারহীনতার যে একটা সংস্কৃতির মধ্যে এত বছর ছিল, মানুষের কিন্তু কোনো একটা আপনি বড় দল হিসেবে আমি যদি বিএনপি বলি অথবা আওয়ামী লীগই, মানে যে দল ছিল পতিত দল আওয়ামী লীগ, সেই দলের কথাও যদি বলি, সেটা হচ্ছে এই মানে দলগুলোর প্রতি একটা আস্থাহীনতা আছে, যে এই দলগুলো যখন ক্ষমতায় ছিল বিভিন্নভাবে বিভিন্ন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণের এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এই ইলেকশনের মাধ্যমে যেই রাজনৈতিক দলগুলো আসে তারা শুধু নিজের রাজনীতিটাই করে এবং নিজের রাজনীতিটাই করবে। আসলে কোন বিচার হলো কি হলো না এই বিষয়টা তারা আসলে খুব বেশি তাদের কনসার্নে থাকে না। ঠিক সেই কারণেই এই সরকার যেহেতু জনগণের ম্যান্ডেটের সরকার, জনগণ মনে করে নিজের একটা স্টেক আছে এই সরকারের কাছে, সেই জায়গা থেকে তারা বিচারের বিষয়টা আমরাও বারবার করে বলছি যে বিচার যেন এই সরকার একটা দৃশ্যমান জায়গায় নিয়ে যায়, যে ঠিক আছে অন্তত শুরু হয়েছে, বা একটা দৃশ্যমান জায়গায় যখন আমরা বিচারটা দেখব যে না আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে বা একটা জায়গায় আছে, তারপরে নির্বাচনের বিষয়টা আমরা বলছি। এমন না যে এই সরকারই আসলে বিচার করে ফেলবে এবং সেটা এত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে এবং নির্বাচনটা একটা পিছিয়ে দেওয়ার প্রক্রিয়া, বা এই সুযোগটা কেউ নিক, আমরা এটাও চাচ্ছি না। কিন্তু মেসেজটা তো ক্লিয়ার, মানে অন্য মেসেজ গেছে যে নির্বাচন হবে তখনই যখন বিচারটা সম্পন্ন হবে। না না আমাদের এটা তো আমরা শুনেছি তো। আচ্ছা, না আমাদের পক্ষ থেকে আসলে ব্যাখ্যাটা এটাই যে অন্তত দৃশ্যমান একটা অগ্রগতি তো হইতে হবে, কারণ এটা তো এখনো কোনো প্রসেসের মধ্যেই নাই। আমি তো যেটা বললাম যে একটা আওয়ামী লীগের পাতি নেতা, একটা কর্মী, নেতাও না, আমি যদি বলি যে একটা কোনো উপজেলার কর্মী, সে পর্যন্ত যারা অভ্যুত্থানের যেই আন্দোলনকারী তাদের পর্যন্ত এখনো হুমকি দিচ্ছে এবং সেটাকেও পুলিশ প্রশাসন সেটাকে আমলে নিচ্ছে না এবং সরকারেরও কোনো মানে এই বিষয়ে কোনো কনসার্ন আমরা দেখতে পাচ্ছি না দৃশ্যত। তো সেই জায়গা থেকে আপনি এই জায়গায় কোনো কাজ করা হয় নাই, সেখানে আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচার প্রক্রিয়া শুরু করা, এটা তো একটা খুবই একটা এখন আমাদের সহজ ব্যাপার না এই মুহূর্তে। তো সেই জায়গায় আমরা যদি ওই জায়গাটা না পাই, তার এই যেই বিচারহীনতা সংস্কৃতি এত বছর আমরা দেখেছি, স্বাভাবিকভাবে জনগণের মধ্যে এরকম একটা ব্যাপার যে এই যদি এখনই নির্বাচন দিয়ে দেওয়া হয়, আসলে এই বিচারটা সম্পন্ন হবে না বা এই বিচারটা আসলে হবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে রাজনৈতিক দলগুলোর একটা কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা ব্যাপার, যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগ এবং এই ধরনের বিষয় কিন্তু আমাদের কাছ পর্যন্ত আসছে, যে একটা আওয়ামী লীগ পুনর্বাসন বিভিন্নভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে করার একটা প্রক্রিয়া, আমরা একটু তৃণমূল পর্যায়ে যদি যাই, তো সেইখানেও একটা জনগণের মধ্যে ব্যাপার যে তার মানে তো ওরা একই, তাহলে ওরা আসলে যে আসলে অন্য কোনো রাজনৈতিক দল আসলে যে আসলে বিচারটা হবে, এই আস্থাটা তারা কোথায় পাবে? অনেক ধন্যবাদ। আমাদের শেষ করব, 1 মিনিট আছে হাতে। শেষ করবো এক মিনিটের ভেতরে। আসলে যে ব্যাপারটা আমি বলতে চাই, এই মুহূর্তে আমাদের ঐক্যটার খুব বেশি মাত্রায় দরকারটা ছিল। আমাদের কি টাইপের ঐক্যটা যেটা সব পয়েন্টে একমত হবে এটাও না, ঐক্যটা হলো আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয়, মৌলিক কিছু বিষয় একটা ব্যাপারে ঐক্যমত হওয়ার দরকার ছিল। এবং কিছু কিছু জায়গায় আছে আমার মনে হয় ডিস্ট্রাকশন হচ্ছে, সংবিধান পুনর্লিখিত হবে নাকি বাতিল হয়ে যাবে, এটা বিপ্লব ছিল নাকি গণ অভ্যুত্থান ছিল, তারপর আমরা একদম ছিঁড়ে ফেরে সব বদলায় ফেলবো। আমার কাছে মনে হয় কি, ওই যে একটা মুভি ছিল না যে মিনিস্টার ফাটাকেস্টো টাইপ, এই মুহূর্তে ফাটাকেস্টো টাইপ কাজ করার সময় না। এই মুহূর্তে সরকার মানে প্রো বাংলাদেশি মানুষের এলাইটা হওয়া খুব বেশি মাত্রায় জরুরি। প্রত্যেকের যাতে শত্রু না হয়ে যায়, সরকার, ছাত্র, পলিটিক্যাল দল শত্রু না হয়ে কোন বিষয়গুলোতে ঐক্যমত হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেই রাস্তাটা খোঁজাটা আমাদের খুব বেশি মাত্রায় জরুরি। পরস্পরকে সহযোগিতা কিভাবে করা যায়, সেই জায়গার দিকে আমাদের মনোযোগী হওয়াটা দরকার। সাইদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ মনিরা শারমিন, আপনাকেও। হাতে সময় নেই। দর্শক মণ্ডলী, আমরা আজ এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে।